আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরও একটি নতুন লাইভ ক্লাসে। সো আজকে আমরা পড়ব অ্যাডমিশন অ্যাকাউন্টিং এর লেকচার 5। সো আজকে আমাদের পঞ্চম লেকচার, 5টা ক্লাস নিচ্ছি আমরা পড়ালেখা পেজে। সো পঞ্চম ক্লাসটা আমি তোমাদের কন্ডাক্ট করব, যেখানে আমরা যৌথ মূলধনী কোম্পানির যে মূলধন সেটা সম্পর্কে আলোচনা করব, যেটা আমরা সাধারণত শেয়ার ইস্যু নামে জেনে থাকি। এইচএসসিতে আমরা শেয়ার ইস্যু এই চ্যাপ্টারটা আজকে আমরা আলোচনা করব। এইচএসসি পরীক্ষায় তো আমরা এখান থেকে আমাদের ম্যাথ আসলে আমরা খুব সহজে আনসার করতে পারি। সো অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কিভাবে কোশ্চেনগুলো এসে থাকে সেই বিষয়গুলো আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, ঠিক আছে? সো আমরা সবাই একটু দ্রুত ক্লাসটা একটু শেয়ার মেনশন করে দেবো। যারা আমার সাথে যুক্ত হচ্ছ, আমাকে ঠিকমতো শুনতে দেখতে পাচ্ছ কিনা একটু জানাবা। যদি ঠিকমতো শোনা যায়, দেখা যায়, তাহলে আজকে আমরা এই যৌথ মূলধনী কোম্পানির যে মূলধন এই চ্যাপ্টারটা আমরা বিস্তারিত পড়বো। এখান থেকে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো দেখব, সেগুলো আমরা সলভ করব খুব সুন্দরভাবে। এই টপিকটা মানে এই চ্যাপ্টার থেকে যদি এই মানে অ্যাডমিশন টেস্টে যে কোনো প্রশ্ন আসলে কিভাবে আনসার করতে পারবে সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আজকে আমরা দেখিয়ে দিব তোমাদেরকে। সো স্যার, আজকে 9টা বাজে ক্লাস হবে। 9টা বাজে আমাদের জিকে ক্লাসটা হওয়ার কথা ছিল। আমাদের দুর্ভাগ্যবশত তোমাদের রাসেল ভাইয়া একটু বাড়িতে যাওয়ার কারণে হচ্ছে ক্লাসটা হয়তো আজকে হবে না, ঠিক আছে? সো এই ক্লাসটা পরে নেওয়া হবে, কালকে পরশু এই ক্লাসটা আমরা এক্সট্রা ক্লাস হিসেবে দিয়ে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো তোমরা যারা যুক্ত হচ্ছ, আমাকে ঠিকমতো শুনতে দেখতে পাচ্ছ না যারা যারা ব্যবসা শিক্ষা রয়েছে। সো ব্যবসা শিক্ষা যারা শিক্ষার্থী আছে তাদেরকে একটু কমেন্ট বক্সে মেনশন করে দাও, অথবা তোমরা এই ক্লাসটা একটু শেয়ার করে দাও, যাতে আমাদের যারা শিক্ষার্থী আছে ব্যবসা শিক্ষা তারা যেন আমাদের সাথে দ্রুত যুক্ত হয়ে যেতে পারে, ঠিক আছে? দ্রুত একটু করো সবাই একটু দ্রুত আমাদের এই ক্লাসটা একটু শেয়ার মেনশন করে দাও, যাতে বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই আমাদের সাথে যুক্ত হতে পারে, ঠিক আছে? ওকে, যারা যুক্ত আছো, কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে আমাদের একটু জানিয়ে দাও। কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে একটু আমাকে জানিয়ে দাও। আমাকে ঠিকমতো দেখতে শুনতে পাচ্ছ কিনা জানাও। আমরা আজকে পড়বো অ্যাডমিশন অ্যাকাউন্টিং এর যৌথ মূলধনী কোম্পানির মূলধন। হ্যাঁ, যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই টপিকটা আমরা আলোচনা করব, ঠিক আছে? দ্রুত একটু শেয়ার মেনশন করে দাও, ঠিক আছে? যারা আছো দ্রুত একটু শেয়ার মেনশন করে দাও। এই চ্যাপ্টার থেকে আমাদের অ্যাডমিশন টেস্টে কিন্তু অনেক বেশি পরীক্ষা আসে। সো এই টপিক থেকে আমরা যদি অ্যাডমিশন টেস্টে যে কোনো প্রশ্ন আসলে এমসিকিউ সেগুলো যেন আনসার করতে পারি সেটা একটু মাথায় রাখবো, ঠিক আছে? সো একটু দ্রুত করো সবাই, দ্রুত একটু শেয়ার মেনশন করে দাও, ঠিক আছে? কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে আমার সাথে, অনেকে আছো, কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে একটু জানাও। কে কোন জায়গা থেকে যুক্ত হয়ে আছে আমাদের সাথে আজকের এই ক্লাসে? আজকে এই ক্লাসে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে একটু জানিয়ে দাও। আমার কাছে কি কমেন্ট দেরিতে আসতেছে? টাঙ্গাইল থেকে আবির বলছে আমাদেরকে মনোয়ারা বেগম রয়েছে, সে চট্টগ্রাম থেকে দেখতে পাচ্ছে। ওকে, আমাদের সাথে মিথিলা আমাদের সাথে রয়েছে, মেহেজাবিন মিথিলা সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। বাকিরা একটু দ্রুত জয়েন করে ফেলো, আমরা শুরু করে দেবো, এখনই শুরু করে দেবো। মূল টপিকগুলো পড়বো, দেন যেগুলো বিশ্ববিদ্যালয় পরীক্ষা এসেছে বিগত সালে এখান থেকে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? সো চলো একটু দ্রুত করি। মুস্তাকিন আহমেদ বলছে খুব সুন্দর দেখাচ্ছে স্যার, থ্যাংক ইউ। আমরা একটু দ্রুত, ওকে, আমাদের সাথে মিথিলা বলছে, মিথিলা সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের সবার দয় অনেক অনেক ভালো আছি। তোমরা একটু শেয়ার মেনশন করে দিও, যারা আছো শেয়ার মেনশন করে দাও, কেমন? আমরা শুরু করতেছি, ঠিক আছে? দেখো, এই যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই টপিক থেকে আমাদের সাধারণত এইচএসসি পরীক্ষায় আমাদের সিকিউ আসে, পাশাপাশি এমসিকিউ আসে। বাট এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে এমসিকিউ টাইপের না, বিশ্ববিদ্যালয় খাতে। তো এমসিকিউ খাতে কিভাবে আনসার করতে হবে সেটা একটু দেখো। এখানে কয়েকটা ইনফরমেশন আমরা দিয়েছি, বলতে যৌথ মূলধনী কোম্পানি মূলধন সংগ্রহের জন্য বিভিন্ন ধরনের তোমার হচ্ছে বিনিয়োগ পদ্ধতি তারা হচ্ছে অ্যাপ্লাই করে থাকে। বিভিন্ন ধরনের উৎস থেকে তারা টাকা সংগ্রহ করে থাকে, যেমন ধরো আমরা সাধারণ শেয়ার ইস্যু থেকে টাকা সংগ্রহ করে থাকে, অগ্রাধিকার শেয়ার ইস্যু থেকে টাকা সংগ্রহ করে থাকে, মূলধন বা ঋণপত্র ইস্যুর মাধ্যমে সংরক্ষিত মুনাফা, ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠান থেকে তারা অর্থ সংগ্রহ করে থাকে। যেমন ধরো একটা যদি আমি বলি প্রতিষ্ঠান, একটা কোম্পানি আর কি, সেই কোম্পানির টাকা পয়সার প্রয়োজন হতে পারে, সেটা হোক স্বল্পকালে বা দীর্ঘকালে। সাধারণত দীর্ঘকালে যখন টাকা পয়সার প্রয়োজন হয় তখন তারা সাধারণত মূলধন মার্কেটে বা যেটাকে আমরা শেয়ার মার্কেট বলি বা শেয়ার বাজার বলি সেখান থেকে টাকা সংগ্রহ করে থাকে। এখানে তারা শেয়ার ক্রয়ের মাধ্যমে, শেয়ার বন্ড ডিবেঞ্চার এগুলোর বিনিময়ের মাধ্যমে তারা হচ্ছে
মূলধন সংগ্রহ করে থাকে বা অর্থ সংগ্রহ করে থাকে, তহবিল সংগ্রহ করে থাকে। অন্যদিকে স্বল্প সময়ের জন্য টাকা পয়সার প্রয়োজন হলে তখন তারা ব্যাংকে গিয়ে থাকে, ব্যাংকের মাধ্যমে তারা অর্থ সংগ্রহ করে থাকে। যারা যুক্ত হচ্ছে পরবর্তীতে ক্লাসটা একটু শেয়ার করে দিও। আমি রয়েছে, সালাম দিয়ে আছে, ওয়ালাইকুম সালাম। দেখো তাহলে এই যৌথ মূলধনী কোম্পানি কিন্তু শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এগুলোর মাধ্যমে তহবিল বা টাকা সংগ্রহ করে থাকে। সো এই যে শেয়ার বিক্রি করে বা শেয়ার যে বিলি করে, সেই বিষয়টাই আমরা দেখবো আজকে, কিভাবে একটা শেয়ার বিলি করতে হয় বা কিভাবে একটা শেয়ার বিলি করে থাকে। দেখো এরপর বলছে শেয়ার ইস্যু। শেয়ার ইস্যুকরণে আধুনিক পদ্ধতিতে একসাথে সম্পূর্ণ টাকা আদায় করা হয়, অর্থাৎ আদায় করে থাকে সাধারণত। আগে যেটা হইতো, যখন শেয়ার বিলি করতো একটা শেয়ার, সাধারণত পাবলিক লিমিটেড কোম্পানিগুলো জনগণের কাছে সাধারণ শেয়ার বিলি করে থাকে শেয়ার। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা দেখা যেত আগে যখন শেয়ার বিক্রি করতো তখন দেখা যেত শেয়ারটা প্রথমে বিলি করে, দেন সেখানে টাকাটা সম্পূর্ণ টাকা একসাথে পরিশোধ করতে হতো না। প্রথমে তারা একবার তলব করে, ঠিক আছে, আরেকবার তলব করে, তারপর হচ্ছে কিছু অংশ তলব করে, কিছু অংশ রেখে দেয়, আবার পরে দিয়ে আবার তলব করে শেষে দিয়ে। বাট এক্স্যাক্টলি বর্তমানে হচ্ছে একসাথে আদায় করা হয়। অর্থাৎ বর্তমানে যখন তুমি একটা শেয়ার কিনবা তখন তোমাকে ফুল মূল্য বা সম্পূর্ণ মূল্য তোমাকে টাকাটা পরিশোধ করে ফেলতে হবে। তুমি অর্ধেক টাকা এখন দিবা, পরে বাকি টাকা দিবে, এরকম কোনো সিস্টেম নাই। বাট আগে সেটা ছিল। সো সেখান থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, পুরাতন পদ্ধতি যেটা আছে, সনাতন পদ্ধতি, সেখান থেকে। সো অন্যদিকে সনাতন পদ্ধতিতে শেয়ার ইস্যু করার ক্ষেত্রে শেয়ারের মূল্য কয়েকটি কিস্তিতে আদায় করা যায়। কোম্পানি অবহিত মূল্যে সমহারে, অর্থাৎ কোম্পানি যেটা শেয়ারটা ইস্যু করবে সেটা বিভিন্নভাবে ইস্যু করতে পারে। যেমন আমি যদি বলি, একটা এক্সাম্পল নাও। এক্সাম্পল হচ্ছে, মনে করো কোন একটা কোম্পানি চিন্তা করলো, তারা হচ্ছে 100 টাকা দামে তারা হচ্ছে তাদের শেয়ারটা বিক্রি করবে, 100 টাকা দামে, ঠিক আছে। তাহলে 100 টাকা দামে শেয়ার বিক্রি করবে। এই 100 টাকা দামের যদি বেশি দামে তারা শেয়ারটা বিক্রি করে, সেটাকে বলা হয় অধিহারে, বা যেটাকে প্রিমিয়ামে বলা হয়, প্রিমিয়ামে শেয়ার ইস্যু করতে পারে। মনে করো 100 টাকা শেয়ার তারা বিক্রি করলো 120 টাকা করে, তারা বিলি করলো, বা 120 টাকা করে তারা মানুষের কাছ থেকে নিল, তাহলে সেটা হবে অধিহারে শেয়ার বিক্রি করা বা বিলি করা। আবার যদি এই যত টাকা শেয়ারটা কি করা হয়েছে অনুমোদিত রয়েছে, তার থেকে যদি কম দামে শেয়ারটা বিক্রি করা হয়, সেটা মনে করো যে 90 টাকা দামে যদি শেয়ারটা বিক্রি করা হয়, তাহলে বলা হয় এটা অবহারে শেয়ারটা বিক্রি করা হচ্ছে বা ডিসকাউন্টে শেয়ারটা বিক্রি করা হচ্ছে। আবার যদি যত টাকা দামে অনুমোদন নেওয়া হয়েছে সরকারের কাছ থেকে, 100 টাকা ধরে বিক্রি করবে, সেটা অনুমোদন নিয়েছে, 100 টাকা দামে যদি বিক্রি করে বা বিলি করে, সেটাকে আমরা বলি সমহারে শেয়ারটা ইস্যু করছে। কেমন? তাহলে শেয়ারটা ইস্যু তিনভাবে হইতে পারে। একটা হচ্ছে অধিহারে, যখন যেটা অবহিত মূল্য তার চেয়ে বেশি মূল্যে যখন শেয়ারটা বিলি করবে, সেটা আমরা প্রিমিয়াম বা অধিহার বলে থাকি। আর যতটা তোমার অনুমোদন হয়েছে বা যেটা অনুমোদন নিয়েছে সরকারের কাছ থেকে, তার চেয়ে যদি কম মূল্যে বিক্রি করা হয়, সেটাকে অবহার বলে। আর হচ্ছে সমহার বলতে যত টাকা দামে অনুমোদন নিয়েছে তত টাকা যদি শেয়ারটা বিক্রি করে, সেটাকে আমরা সমহারে শেয়ার বিলি বলে থাকি। এটা আমরা সবাই মোটামুটি বুঝি, তাই না? তো এখানটা বিষয় হচ্ছে স্যার, অধিহারের ক্ষেত্রে সর্বোচ্চ কত টাকা অধিহার হতে পারবে? আসলে বাংলাদেশের নিয়ম অনুযায়ী অধিহারের ক্ষেত্রে কোনো নিয়ম নাই। তুমি যত টাকা বেশি তত টাকা বেশি দিয়ে তুমি শেয়ারটা বিলি করতে পারবা, কোনো সমস্যা নাই। মানে অধিহার যত ইচ্ছা তত হওয়া যাবে। কিন্তু অবহারের ক্ষেত্রে লিমিট আছে। অবহার হচ্ছে সর্বোচ্চ 10% কি করা যাবে, অবহার করা যাবে। এর চেয়ে বেশি, এই যে 1994 সালে আইন অনুযায়ী সর্বোচ্চ 10% অবহারে শেয়ার ইস্যু করা যাবে। এর চেয়ে কমে তুমি শেয়ার ইস্যু করতে পারবে না। অর্থাৎ অবহারের ক্ষেত্রে লিমিট আছে। অবহার তুমি 10% করতে পারবে সর্বোচ্চ। অর্থাৎ 100 টাকার শেয়ার তুমি 90 টাকা বিক্রি করতে পারবে 10% অবহারে। এর চেয়ে কমে তুমি বিক্রি করতে পারবে না। বাট অধিহারের ক্ষেত্রে তুমি চাইলে সেটা 100 টাকার শেয়ার 5000 টাকা বিক্রি করতে পারবে, কোনো সমস্যা নাই। অর্থাৎ অধিহারের ক্ষেত্রে কোনো নিয়ম নাই। বাট অবহারের ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে সর্বোচ্চ তুমি 10% অবহার দিতে পারবে, এর চেয়ে কমে তুমি বিক্রি করতে পারবে না। স্যার এগুলো রিটার্ন পার্ট নাকি? এটা হচ্ছে আমরা রিটার্ন পার্ট এমসিকিউ দুইটার জন্য প্রয়োজন। কেমন? দুইটার জন্য প্রয়োজন। আমরা দুইটাকে কভার করে পড়াচ্ছি। আসলে যেগুলো ব্যবসা শিক্ষার ক্ষেত্রে, যেগুলো হচ্ছে তোমার অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট থেকে যে রিটার্ন পার্ট আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেগুলো কিন্তু তুমি এমসিকিউগুলো যদি টপিকগুলো ভালোভাবে ক্লিয়ার হয়, তুমি কিন্তু ওগুলো এমনিতে আনসার করতে পারবা, বুঝছো? আমরা পড়ছি যৌথ মূলধনী কোম্পানির যে শেয়ার ইস্যু যে চ্যাপ্টারটা, যৌথ মূলধনী কোম্পানির মূলধন, সেই চ্যাপ্টারটা নিয়ে আমরা কথা বলছি বা আলোচনা করছি। ঠিক আছে? যারা পরে দিয়ে যুক্ত হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিও, নিজের ওয়ালে মেনশন করে দিও, ঠিক আছে? আমরা চলে আসি শেয়ার, মানে যখন আমরা ইস্যু করি, এই যে বললাম তিনভাবে আমরা শেয়ার ইস্যু করি, সমহারে, অধিহারে, অবহারে। তাহলে কিভাবে আমরা সেটাকে লিপিবদ্ধ করি? তোমরা মোটামুটি সবাই জাবেদাটা বোঝো, এটা আমরা বেসিক থেকে পড়াচ্ছি একদম। সো আমরা জানি যে সমহারে যখন একটা শেয়ার তুমি বিলি করবা বা ইস্যু করবা, সেটার জন্য আমাদেরকে যে জাবেদা দিতে হয়, সেই জাবেদা হচ্ছে এরকম যে তুমি মনে করো যে 100 টাকা দামে তুমি মনে করো যে 10টা শেয়ার বিক্রি করছো, 10টা শেয়ার 100 টাকা দামে। তাহলে আমি যদি বলি, তাহলে সেক্ষেত্রে তোমার জাবেদা কি হবে? জাবেদা হবে নগদান বা ব্যাংক হিসাব ডেবিট, টাকা কত টাকা হবে? 100 × 10,
অর্থাৎ 100 টাকা করে একটা শেয়ার, 10টা শেয়ার গুণ করলে হবে 1000 টাকা, এটা হচ্ছে ডেবিট হবে। তুমি ব্যাংকে 1000 টাকা জমা হয়েছে তোমার, এবং শেয়ার মূলধন নামে ক্রেডিট হবে 1000 টাকা। তাহলে আমরা বিষয়টা একদম সিম্পল করে বুঝি যে সমহারে যখন শেয়ার ইস্যু করা হয় তখন আমরা লিখে থাকি নগদান হিসাব বা ব্যাংক হিসাব ডেবিট 1000 টাকা, এই যে যতটা শেয়ার এবং কত টাকা মূল্য, সমাহার যেহেতু তার মানে যত টাকা মূল্য অনুমোদন নেওয়া হয় সেই দামে বিক্রি করা হয়, তো শেয়ার মূলধন হিসাব ক্রেডিট 1000 টাকা হয়ে যাবে। তো এটা গেল, এটা হচ্ছে সমাহারে শেয়ার ইস্যুর ক্ষেত্রে আমাদের কিভাবে হিসাবটা রাখতে হয় সেটা। চলে আসি পরেরটাই আমরা, সেটা হচ্ছে যদি আমরা অধিহারে শেয়ার ইস্যু করে থাকি। তোমরা যখন এসএসসিতে তোমরা যখন এই জাবেদাটা করতাম, অধিহারে যখন শেয়ার ইস্যু করতাম, তখন হচ্ছে এমন মনে করো যে যেটা 100 টাকার শেয়ার সেটা যদি তোমার 120 টাকা দামে বিক্রি হয় বা 100 টাকার চেয়ে বেশি দামে বিক্রি হয়, তখন আমরা সেটাকে অধিহার বলে থাকি। কেমন? তো এটা ক্ষেত্রে আমরা যে জাবেদাটা করতাম এসএসসিতে তোমরা করে এসেছো, সেটা হচ্ছে ব্যাংক হিসাব বা নগদান হিসাব ডেবিট হয়ে থাকে। আচ্ছা বুঝলাম। শেয়ার মূলধন ক্রেডিট, এটাও বুঝছি আগেরটার মতোই, কিন্তু এই জায়গায় আমরা শেয়ার অধিহার লিখতাম। কেমন? যখন আমরা আগে মানে এসএসসিতে যখন ম্যাথগুলো করতাম সেখানে আমরা এখানে এই জায়গায় আমরা শেয়ার অধিহার হিসাব ক্রেডিট দিয়ে লিখতাম, বাট বর্তমানে আধুনিক নিয়ম অনুযায়ী এখানে শেয়ার অধিহার না লিখে এখানে লিখতে হয় অতিরিক্ত পরিশোধিত মূলধন ক্রেডিট নামে। তোমাকে দেখাতে হবে যে এক্সট্রা তুমি কত টাকা পাচ্ছ। যেমন তুমি 100 টাকা দামে যে শেয়ার অনুমোদিত হয়েছে সেটা তোমার মূলধনে যাবে, যেটা অনুমোদিত হয় সেটা মূলধনে যায়, এবং তুমি নগদ যত টাকা পাচ্ছ সেটা তো সরাসরি লিখে দেবে 120 টাকা। আর যেটা এক্সট্রা টাকা পাচ্ছ সেটা হচ্ছে শেয়ার অধিহার হিসেবে আমরা লিখতাম আগে, এখন আমাদের সেটা লিখতে হবে যে অতিরিক্ত অপরিশোধিত মূলধন হিসাবে তোমাদের দেখাতে হবে। তাহলে এই হচ্ছে ডিফারেন্স বা পার্থক্য আসছে অ্যাডমিশনের মধ্যে, কেমন? এসএসসির তুলনায় আর কি। ওকে, তাহলে আমরা চলে আসি এরপর আমরা এটা গেল। এরপর আমরা দেখবো যদি অবহারের শেয়ারটি ইস্যু করা হয়, এটা আগের মতোই, তোমরা যেটা আগে করতে সেটার মতোই। অর্থাৎ কোনো একটা শেয়ার মনে করো 100 টাকা দামে আমাদের হচ্ছে অনুমোদন হয়েছে, বাট তার চেয়ে তুমি কম দামে বিক্রি করতেছো বা তার চেয়ে কম দামে শেয়ারটা বিক্রি করা হচ্ছে, তখন সেটাকে আমরা অবহারে বলে থাকি। সো সেক্ষেত্রে নগদান হিসাব ডেবিট, যেহেতু তুমি 100 টাকার শেয়ারটা কিনতেছো কত টাকা দিয়ে, মনে করো 90 টাকা দিয়ে তুমি শেয়ারটা বিলি করতেছো, সো তুমি নগদে পাবা 90 টাকা, এবং শেয়ার অবহার নামে সেটা হবে ডেবিট, এবং শেয়ার মূলধন হিসাব কি হবে? ক্রেডিট হবে। এটা হচ্ছে আমাদের আগের মতোই, এটাতে কোনো সমস্যা নাই। আচ্ছা, সো এখন আমরা চলে আসি যে এই যে শেয়ার অবহার বলতেছি, এই শেয়ার অবহারটাকে আমরা কি বলে থাকি বলো তো? এটা যদি আমি বলি যে একটা হিসাবে, এটা কি মালিকানা সত্ত্বের অংশ হবে, নাকি হচ্ছে আয় হবে, ব্যয় হবে, দায় হবে, কোনটা হবে? এই যে শেয়ার অবহারটা, এটা কি বলবো? দেখি কে বলতে পারে তোমাদের মধ্যে। মোটামুটি যারা পড়াশোনা করছে তারা পারবা। এই শেয়ার অবহারটাকে আমরা কি বলে থাকি? এই শেয়ার অবহারটাকে আমরা কি বলে থাকি বলো? শেয়ার অবহার হইলে সেটাকে আমরা কি বলতে? এটাকে আমাদের জন্য সম্পদ হবে, দায় হবে, আয় হবে, মালিকানা সত্ত্ব হবে, কি হবে? আনসার করো দেখি, কে পারবা? একজন আনসার করতেছে না, দ্রুত করো। আনসার করতে হবে। এটা কি হবে? একজন বলছে নাজিফা জান্নাত বলছে দায় হবে। ওকে, নাজিফাকে ধন্যবাদ। হ্যাঁ, এটাকে আমরা, যদিও এটা মনে হয় যে আমরা কম দামে পণ্যটা বিক্রি করতেছি, সো এটা হচ্ছে অনেকে মনে করে যে এটা হচ্ছে দায় হবে না, যে আমাদের যদি অধিহার হয়, যেটা আমি আগে বলছিলাম, সেটা এক ধরনের হচ্ছে দায়ের মধ্যে পড়বে। বাট অবহার হইলে সেটা হচ্ছে এটাকে আমরা বলে থাকি একটা অলিক সম্পদ, বা এটাকে আমরা অসমন্বিত ব্যয়ও বলে থাকি অনেক ক্ষেত্রে। কেমন? সো এটাকে আমরা অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদ হিসেবে আমরা কাউন্ট করে থাকি। এটা এক ধরনের সম্পত্তির পাশে, কারণ ডেবিট পাশে বসেছি, খেয়াল করো। ডেবিট মানে হচ্ছে আমরা যদি বলি যে ব্যয় হলে তখন আমরা ডেবিট পাশে লিখি, অথবা হচ্ছে আমাদের সম্পদ হলে ডেবিট পাশে লিখি। সো এটা এক ধরনের সম্পদ, তবে সেটা অলিক, বা যেটাকে আমরা অসমন্বিত ব্যয় হিসেবে অনেক সময় লিখে থাকি। কেমন? মানবিক রেস্টুরেন্ট, তাই জানি না। মানবিক রেস্টুরেন্ট হলে তুমি এখানে কি করো ভাইয়া? আচ্ছা, চলে আসি আমরা এরপর, এটা শেষ করতেছি, এরপরে যাচ্ছে আমরা। এরপর হচ্ছে দেখা আমাদের হচ্ছে এই যে ভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাচ চলতেছে সেটা সম্পর্কে একটু বলি। তোমরা জানো যে আমাদের আগামী 15 তারিখ থেকে এই ভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাচটা শুরু হবে বিসিডি ইউনিটের জন্য। এই ব্যাচে তোমরা যারা এখনো পর্যন্ত ভর্তি হও না, আমাদের 5 তারিখ পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট চলতেছে। সো এই 5 তারিখের মধ্যে, মানে পরশু দিনের মধ্যে তোমরা চাইলে এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? সো এই ব্যাচে কোর্স হচ্ছে 5,000 টাকা, বাট এখন 5 তারিখের মধ্যে তোমরা ভর্তি হলে 2,500 টাকা, অর্থাৎ পরশু দিনের মধ্যে ভর্তি হলে তোমরা 2,500 টাকা দিয়ে এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারবে, ঠিক আছে? অলরেডি আমাদের সাথে অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে, যারা যুক্ত হও নাই দ্রুত অ্যাডমিশন নিয়ে ফেলো, অ্যাডমিশন কনফার্ম করে ফেলো, ঠিক আছে?
চলে আসি আমরা পরবর্তী টপিকে, সেটা হচ্ছে আমরা সনাতন পদ্ধতিতে যে শেয়ার ইস্যু করে বা বাজেয়াপ্তকরণ করে থাকে, সেই বাজেয়াপ্তকরণ বা শেয়ার ইস্যু সম্পর্কে যে জাবেদাগুলো সেগুলো থেকে আমরা একটু পড়বো। এই জন্য পড়তেছি কারণ এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। যদিও আমরা এগুলো তেমন একটা ফলো করি না, আমাদের আধুনিক নিয়ম অনুযায়ী তো আমাদের শেয়ার মানে তোমার তলব করার বা এই কোনো সিস্টেম থাকে না। আমাদের এখানে করতে হয় কি, তোমার হচ্ছে ফুল মূল্যে বা সম্পূর্ণ মূল্যে তোমাকে শেয়ারটা ক্রয় করতে হয়। বাট এটার ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে সনাতনটা পড়তে হচ্ছে এই জন্য, কারণ সনাতনটা যদি আমরা কি করি যে এখান থেকে আমাদের এমসিকিউতে পরীক্ষা চলে আসে আর কি প্রশ্ন, ঠিক আছে। পরীক্ষা প্রশ্ন কেমন আসে সেটা আমি তোমাদেরকে এই যে এখানে দেখাবো। এই যে ম্যাথগুলো এখানে নিয়েছি, এই ম্যাথগুলো আমরা সলভ করলে তোমরা বুঝতে পারবে কিভাবে হবে। জাস্ট আমি এক নজরে আমরা জাবেদাগুলো একটু দেখে নিব, অর্থাৎ ব্রিটিশ বা সনাতন পদ্ধতিতে এই শেয়ার মূলধনের ক্ষেত্রে যে জাবেদাগুলো হয় সেগুলো। প্রথমে আসো, যখন আমরা বিনিয়োগ বা শেয়ার ক্রয়ের ইচ্ছুক আবেদনকারীদের নিকট হতে ব্যাংক হিসাবে আবেদনের অর্থ পাওয়া যায়, অর্থাৎ যখনই আবেদনের অর্থ পাওয়া যায়, আমরা যখন বলি যে কোন একটা কোম্পানি চাচ্ছে শেয়ার ইস্যু করতে, সেটার জন্য আবেদনের অর্থ কি হচ্ছে, পাওয়া যাচ্ছে, তাহলে আবেদনের অর্থ যখনই পাওয়া যায় তখন আমরা এটা নর্মালি আমরা পারি সবাই, সেই আবেদনের জাবেদাটা কি হয়, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। সেটা আমরা মোটামুটি সবাই জানি, এটা আমরা এসএসসিতে করে আসছি। যখনই আমরা শেয়ারের আবেদনের যখনই আমরা কি পাই, যে তোমার হচ্ছে লেনদেনটা পাই বা আবেদনের জন্য আমরা কি পাই, যে আবেদন পাই, তখনই আমরা একটা জাবেদা দিই, সেই জাবেদার নাম হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, যত টাকা পাচ্ছে সেটা, আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ওকে, 2 নম্বর হচ্ছে আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর, অর্থাৎ আবেদনের যে টাকাটা সেটা যখন আমরা মূলধনে রূপান্তর করি তখন আমরা এটার একটা বিপরীত জাবেদা দিয়ে থাকি। সেটা হচ্ছে কিরকম, যে এই শেয়ার আবেদন হিসাবটা আমরা ডেবিট করে ফেলি এবং শেয়ার মূলধন আমরা ক্রেডিট করে ফেলি, অর্থাৎ আমরা ওই শেয়ার আবেদনের টাকাটা মূলধনে রূপান্তর করতেছি। ওকে, চলে আসি এরপরে অতিরিক্ত যদি কেউ টাকা দিয়ে থাকে, মানে শেয়ারের মনে করো আমরা শেয়ার বিলি করব 100টা শেয়ার আমরা বিলি করব, কিন্তু আবেদন করছে 150টা শেয়ারের আবেদন করছে, মানে 150 জনের শেয়ার কিনতে চাই কিন্তু আমরা বিক্রি করতে চাই 100টা, তাহলে ওই যে 50টা এক্সট্রা শেয়ার পড়তেছে, এক্সট্রা শেয়ারের টাকা পাচ্ছি, সেটা আমাদেরকে এখন কিন্তু ফেরত দিতে হবে। সেই ফেরতের জাবেদাটা আমরা পারি আগে থেকেই, সেটা হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট, আগেরটার মতো এই যেটার মতো শেয়ার আবেদন ডেবিট, তবে ব্যাংক হিসাব ক্রেডিট, অর্থাৎ ব্যাংক থেকে আমার টাকা কমে যাবে, তাদেরকে আমরা টাকাটা ফেরত দিয়ে দিব। যাদেরকে আমরা শেয়ার দিতে পারতেছি না তাদেরকে কি করে দিব, আমরা টাকাটা ফেরত দিয়ে দিব, তাহলে সেক্ষেত্রে আমাদের সেটা হচ্ছে ক্রেডিট হবে। তাহলে এরপরে এই জায়গাগুলো হচ্ছে, এরপরে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের এই 3টা জাবেদা মোটামুটি আমরা সবাই পারি, যেগুলো আমরা এসএসসিতে করে এসেছি। কিন্তু পরবর্তীতে যে জাবেদাগুলো আছে এগুলো আমাদের কাছে একটু কঠিন মনে হইতে পারে, কারণ এগুলো আমরা আগে করতাম না। আগে আমরা আমাদের যে এসএসসিতে ম্যাথ আসে সেখানে আমাদের তেমনটা দেখতে পাওয়া যায় না। যেমন প্রথমে আছে 4 নম্বরে আবন্টনের অর্থ পরিশোধের জন্য আহ্বান করা, অর্থাৎ আবন্টনের জন্য যে অর্থ আছে সেটা পরিশোধের জন্য যখন আবেদন করা হয় বা সেটা পরিশোধের জন্য যখন আহ্বান করা হয় তখন সেখানে একটা জাবেদা দিতে হয়। বিষয়টা হচ্ছে এমন, আগের কালে যখন শেয়ারগুলো যখন ইস্যু করা হইতো তখন প্রথমে হচ্ছে আহ্বান করতো, আবন্টিত যে আবন্টনের যে অর্থ সেটা আদায়ের জন্য আহ্বান করা হইতো, অর্থাৎ কোম্পানি বলতো যে আপনারা এত টাকা করে কি করেন, শেয়ারের জন্য পরিশোধ করেন। এটাকে বলা হয় যে আবন্টনের অর্থ পরিশোধের জন্য আহ্বান করা। সো সেটার ক্ষেত্রে কোম্পানি কি জাবেদা দেয়, কোম্পানি জাবেদা দেয় শেয়ার আবন্টন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট নামে সেটাকে তারা জাবেদাভুক্ত করে। ঠিক আছে, চলে আসি 5 নাম্বারটা, এটা হচ্ছে আবন্টনের অর্থ পাওয়া গেলে, অর্থাৎ এটা হচ্ছে আহ্বান যখন করবে তখনই তারা জাবেদা দিয়ে দিবে কোম্পানি, এবং যখনই টাকাটা পরিশোধ করবে যারা শেয়ার হোল্ডার তারা যখন পরিশোধ করবে তখন এই জাবেদাটা দেওয়া হয়, সেটা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে আমরা টাকাটা পাবো, এবং যেটা শেয়ার আবন্টন ডেবিট করছিলাম সেটাকে আমরা এখন ক্রেডিট করে দিব। তার মানে এই যে যেটা আমরা হিসাবটা খুলছিলাম এটা আমাদেরকে এখন ক্লোজ করতে হবে। সো ক্লোজ করার জন্য আমরা কি করে থাকি, সেক্ষেত্রে শেয়ার আবন্টন হিসাবকে আমরা ক্রেডিট করি এবং ডেবিট করি ব্যাংক হিসাবকে। আমি আবার বলতেছি, যখন আবন্টনের অর্থ পরিশোধের জন্য আহ্বান করা হবে তখনই কোম্পানি একটা জাবেদা দিয়ে দেবে, সেই জাবেদার নাম হচ্ছে শেয়ার আবন্টন হিসাব ডেবিট এবং শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এটার মাধ্যমে যারা শেয়ার হোল্ডার থাকে তাদের হচ্ছে মূলধন বৃদ্ধি পায় বা বলতে পারে তাদের মালিকানা সত্ত্ব সৃষ্টি হয়, এবং সেটা হচ্ছে শেয়ার আবন্টন নামে। ওকে, তারপর যখনই টাকাটা পাওয়া যায় তখন দেখা যায় শেয়ার আবন্টন নামের ওই অস্থায়ী হিসাবটা বন্ধ করে দিয়ে ব্যাংক হিসেবে টাকাটা নিয়ে আসা হয়, অর্থাৎ আমরা ব্যাংকের মাধ্যমে টাকাটা সংগ্রহ করে থাকি বিধায় ব্যাংক হিসাবে এখানে ডেবিট হবে, শেয়ার আবন্টন হিসাব ক্রেডিট হয়ে যাবে। আচ্ছা, গেল এটা। এই যে 6 নাম্বারটাতে চলে আসি, এটা খুবই গুরুত্বপূর্ণ। 6 নাম্বারটা বলছে প্রথম তলবের অর্থ পরিশোধের জন্য আহ্বান। এটা হচ্ছে আবন্টন জন্য আহ্বান করা প্রথমত। 2 নম্বর হচ্ছে প্রথম তলব। এখানে আসলে প্রথম তলব, দ্বিতীয় তলব, তৃতীয় তলব এবং ফাইনাল তলব, এরকম অনেকগুলো কি থাকে তোমার হচ্ছে তলব, অনেকবারে টাকাটা আদায় করা হয় আগের কালে সিস্টেম অনুযায়ী, আগের সিস্টেম অনুযায়ী আর কি। সো প্রথম তলবে যখন পরিশোধের জন্য
আহ্বান করা হয় তখন একটা কি করা হয় যে তোমার যাওয়া দিতে হয়, এটার মতোই এই যে উপরে যেটা দিয়েছিলাম শেয়ার আবন্টন হিসাব, এখানে শেয়ার আবন্টন না বলে সেখানে বলবো শেয়ার প্রথম তলব হিসাব, এবং শেয়ার মূলধন লিখছিলাম শেয়ার মূলধনেই থাকবে, কোনো সমস্যা নাই। অর্থাৎ শেয়ার আবন্টন যেটা বলছি সে জায়গায় এখন শেয়ার প্রথম তলব হিসাব লিখে দিব, তাহলে হয়ে যাবে যে তলবের ক্ষেত্রে প্রথম তলবের ক্ষেত্রে কি যাবে হবে সেটা এই আবন্টনের মতোই, যা শুধুমাত্র আবন্টনের জায়গায় প্রথম শেয়ার তলব হিসাব লিখে দেব, শেষ। চলে আসে আমরা এরপরে আরেকটা স্লাইড আছে, তারপর আমরা ম্যাথগুলো সলভ করবো, এই চ্যাপ্টারে কি কি ম্যাথ আসতেছে কেমন আসছে সেগুলো আমরা সলভ করবো। দেখো এরপর আমরা এখানে লিখে আছি যে প্রথম তলবের অর্থ পাওয়া গেলে, যেটা আমরা আগের মতো বলছিলাম, প্রথম তলবের অর্থ পাওয়া গেলে ওই যে প্রথম তলবটা ক্রেডিট হয়ে যাবে এবং ব্যাংক হিসাব ডেবিট হয়ে যাবে আগের মতো করে। এরপরে চলে আসে আমরা 8 নাম্বারটা, চূড়ান্ত তলব। এই যে লাস্টে যে তলবটা হয়, প্রথম তলব দ্বিতীয় তলব বা একদম লাস্ট যে তলব হয় সেটা বলা হয় চূড়ান্ত তলব। সেই চূড়ান্ত তলবের অর্থ পরিশোধের জন্য আহ্বান করা হলে কি হবে, আগের মতোই চূড়ান্ত তলব হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আর যখনই সেটা তলবের টাকাটা পাওয়া যাবে ব্যাংক হিসাব ডেবিট, ওই চূড়ান্ত তলব হিসাব ক্রেডিট। তার মানে প্রথম এই যে 6টা আমি জাবেদা করলাম লাস্টের দিকে, এই 6টা জাবেদাই কিন্তু প্রায় সিমিলার, জাস্ট প্রথম তলব হলে প্রথম তলব, তারপর যে আবন্টন হলে আবন্টন, এবং চূড়ান্ত তলব হলে চূড়ান্ত তলব লিখতে হয়, শেয়ার মূলধন লিখতে হয়, বুঝছো, এভাবে করতে হবে। এই লাস্টে যে বাজেয়াপ্তকরণের যে তোমার হচ্ছে জাবেদাগুলো আছে এগুলো থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন আসে। চলে আসে এটাতে 10 নম্বরে। 10 নম্বর বলছে কোনো কিস্তির অর্থ অনাদায়ী থাকলে, অর্থাৎ যদি এই তলবগুলোর মধ্যে কোন একটা কিস্তির অর্থ যদি কেউ না দিয়ে থাকে, কোন একটা তলব আর কি, প্রথম তলব আবন্টন বা অথবা ফাইনাল মানে চূড়ান্ত তলবে যদি টাকা না দিয়ে থাকে, অপরিশোধ করে থাকে, তাহলে সেটার জন্য একটা ব্যাংক মানে একটা হিসাব আমাদের একটা জাবেদা করতে হয় কোম্পানিকে। সেই জাবেদাটা হচ্ছে অনাদায়ী তলব হিসাব ডেবিট, এবং সংশ্লিষ্ট তলব বলতে যেটা, যেমন চূড়ান্ত তলব হলে চূড়ান্ত তলব ক্রেডিট করব, আর আমরা যদি শেয়ার প্রথম তলব হয় তাহলে শেয়ার প্রথম তলব ক্রেডিট করব, এভাবে করতে হয়। লাস্টের এই দুইটা জাবেদা খুবই গুরুত্বপূর্ণ। চলে আসি অনাদায়ী তলবের কারণে শেয়ার বাজেয়াপ্ত করা হলে, এখন এইটা পরীক্ষা আসে যে শেয়ার বাজেয়াপ্ত করলে সেক্ষেত্রে জাবেদা দাখিলাটা কেমন হবে, শেয়ার বাজেয়াপ্ত করলে জাবেদা দাখিলাটা কেমন হবে সেটা আমাদেরকে জানতে হবে। চলো, শেয়ার বাজেয়াপ্তকরণের ক্ষেত্রে আমাদের জাবেদা দাখিলাটা এমন হবে, এখানে দেখো এই জাবেদাটা তোমরা একদম মুখস্থ করে ফেলো আমি বলবো, কারণ হচ্ছে শেয়ার বাজেয়াপ্তকরণ থেকে অবশ্যই তোমাদের অ্যাডমিশন টেস্টে একটা এমসিকিউ থাকতে পারে। সো যখনই শেয়ার বাজেয়াপ্ত করবে, শেয়ার কখন বাজেয়াপ্ত করে জানো, যখন মনে করো যে আমরা এখানে তলব করতেছি কিন্তু কোনো তলবে কোনো একটা শেয়ার হোল্ডার টাকা দিতে পারে নাই, মানুষদের প্রথম তলবে বা আবন্টনের ক্ষেত্রে অথবা চূড়ান্ত তলবে কোনো যদি টাকা না দিতে পারে, পরিশোধ করতে না পারে, তখন কোম্পানি কি করতে পারে, ওই তার শেয়ারটা বাজেয়াপ্ত করতে পারে, তার শেয়ারটা তাকে কি করবে না, আর পরিশোধ করবে না, সেটা বাজেয়াপ্ত করে ফেলবে কোম্পানি। সেটাকে বলা হয় যে শেয়ার বাজেয়াপ্ত করা হলে তখন কোম্পানি যেটা করে সেটা হচ্ছে শেয়ার মূলধনকে ডেবিট করবে, অর্থাৎ তার নামে যেটা আমরা শেয়ার মূলধন আগে ক্রেডিট করছিলাম, তার একটা মালিকানাসত্ত্ব ক্রিয়েট করছিলাম, সেটাকে আমরা এখন ডেবিট করে দিব, তার মালিকানাসত্ত্ব কমাই দিব, এবং অনাদায়ী তলব হিসাব অর্থাৎ যেই টাকাটা আদায় হয় নাই, যেটা এইখানে আমরা অনাদায়ী তলব লিখছিলাম, এই দেখছো এই জাবেদার মধ্যে, সেই টাকাটা যেটা আদায় হয় না সেই টাকাটা এখানে আমরা লিখবো, এবং শেয়ার বাজেয়াপ্ত হিসাবে ক্রেডিট করে যে টাকাটা আমরা এর আগে আদায় করে ফেলছিলাম, হয়তো সে কোন একটা আবেদনের টাকা দিছে বা সে প্রথম তলবে টাকা দিছে কিন্তু চূড়ান্ত তলবে দেয় নাই, কারণ প্রথম দুটো তলবে যে টাকাটা পাইছিলাম সেই টাকাটা এখানে আসবে, সেটা হচ্ছে শেয়ার বাজেয়াপ্ত হিসাবে সেই টাকাটা এখানে আসবে। এই যে যেটা শেয়ার বাজেয়াপ্ত হিসাবে এখানে যেটা ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে এখন পোস্টিং করতে হবে। পোস্টিং হচ্ছে এই যে বাজেয়াপ্ত শেয়ার পূর্ণ বিলির পর বাজেয়াপ্ত হিসাবে যে জ্যার বা মূলধন সঞ্চিতি হিসাবে স্থানান্তরের জন্য এখানে একটা জাবেদা দিতে হয়, অর্থাৎ যে শেয়ারটা বাজেয়াপ্ত করতেছে মানে তার কাছ থেকে সেটা নিয়ে নিচ্ছে কোম্পানি এবং সেটা সে আবার ইস্যু করবে, আবার ইস্যু করলে যে জাবেদাটা দিতে হয় সেটা এখানে আছে, সেটা হচ্ছে শেয়ার বাজেয়াপ্ত হিসাব ডেবিট এবং মূলধন সঞ্চিতি হিসাব ক্রেডিট, অর্থাৎ মূলধন সঞ্চিতি নামে একটা হিসাব হবে। এটা আসলে মূলধন জাতীয় এক ধরনের প্রাপ্তি হয় যখন হচ্ছে শেয়ার বাজেয়াপ্ত হয় সেটা। সো মূলধন জাতীয় প্রাপ্তি সাধারণত মূলধন সঞ্চিতি নামে আমরা কাউন্ট করতে পারি, তো মূলধন সঞ্চিতি হিসাবে সেটা ক্রেডিট হয়ে যাবে। তাহলে এই জাবেদাগুলো একটু তোমরা ভালো করে মুখস্থ করার চেষ্টা করবা, পরীক্ষা এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন অনেক বেশি আসে, আমরা দেখবো, আমরা কয়েকটা দেখলে বুঝতে পারবো। চলো আমরা কয়েকটা প্র্যাকটিস করি, এই চ্যাপ্টার থেকে কয়েকটা প্র্যাকটিস করি কিভাবে পরীক্ষা প্রশ্ন আসতেছে। একদম প্রথমে একটা শুরুতে প্র্যাকটিস করি, ভালো করে দেখো কি বলছে এখানে। এখানে বলছে কেয়া লিমিটেড এর অনুমোদিত মূলধনের পরিমাণ ছিল প্রতিটি 100 টাকা মূল্যের 1,60,000টি সাধারণ শেয়ার, অর্থাৎ এই যে অনুমোদিত মূলধন বলছে, অর্থাৎ যেটা অনুমোদন নিয়েছে আমরা সরকারের কাছ থেকে, প্রতিটি 100 টাকা মূল্যের 1,60,000 সাধারণ শেয়ার। 2018 সালে কোম্পানি 50,000 শেয়ার মোট 45,000 টাকায়
এবং 70,000 শেয়ার মোট 84,000 টাকায় বিলি করে। বলছে শেয়ার অবহার এবং শেয়ার অধিহারের পরিমাণ কত, অর্থাৎ শেয়ার অবহার কত এবং শেয়ার অধিহারের পরিমাণটা আসলে কত হয়েছে। সেইটা আসলে একদম সিম্পলি উত্তর করা যায়। আমি তোমাদেরকে বলি এখানে আসলে কত টাকার, এই যে যেমন ধরো আমরা এখানে 50,000 শেয়ার 45,000 টাকা ইস্যু করছে, তার মানে এখানে অধিহারে করছে না অবহারে করছে, সেই জিনিসটা আমাদেরকে বের করতে হবে, তাই তো। সো আমরা যদি তাহলে করি তাহলে কেমন হবে দেখো, আমি এখানে জানি, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 50,000 শেয়ার 45 লক্ষ টাকা দিয়ে সে কি করছে, প্রথমত ইস্যু করছে, তাই তো। তাহলে এখানে সে কত টাকা করে পাচ্ছে দেখো, আমি যদি বলি 45,000 শেয়ারের টাকা পাইছি, 45 লক্ষ শেয়ার হাজার টাকা পাইছি এবং সেটা করছি 50,000 শেয়ারের জন্য। তাহলে আমি যদি বলি এখানে তাহলে ভাগফল কত, 45,000কে 50,000 দিয়ে ভাগ করে দাও, 45,000কে 50,000 দিয়ে ভাগ করলে কত আসে একটু বলো তো। আবার দেখো এটা হচ্ছে আমাদের কত টাকা করে বের হচ্ছে একটা শেষেটা। এরপরে যেটা করছিলাম সেটা হচ্ছে 84,000 শেয়ার, 84 লক্ষ টাকা এবং হচ্ছে 70,000 শেয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি কত টাকা একটু বলো। অবহার এবং অধিহারের পরিমাণ বের করতে বলছে তো আমাদেরকে আলাদাভাবে, সেজন্য আমাদের আলাদাভাবে করতে হবে। অবহার কত এবং অধিহার কত সেটা আমরা এখনই বের করে ফেলতে পারবো। তাহলে আমরা যদি বলি যে এটা 45,000 50 দিয়ে ভাগ করবো, মানে 45 লক্ষকে তুমি কি করবা 50 দিয়ে ভাগ করো। তাহলে একটার দাম পড়তেছে আমরা 5 নং 45 বলি, তাহলে এখানে 90 টাকার মতো বলতেছে, একটা শেয়ারের দাম 90 টাকা করে আমি ইস্যু করতেছি, 90 টাকা। আর পরেরটা যদি আমরা হিসাব করি 84 লক্ষ টাকা আমরা পাচ্ছি। সো 84 লক্ষকে আমরা যদি ভাগ করি 70 দিয়ে, তাহলে আনসার বের হবে হচ্ছে 70,000, তাহলে হবে 120 টাকা। তাহলে একটু দেখো প্রথমটার ক্ষেত্রে হচ্ছে 90 টাকা করে ইস্যু করতেছি, পরেরটা হচ্ছে 120 টাকা। তো 90 টাকা যেটা ইস্যু করতেছি সেটা কিন্তু আমরা অনুমোদন নিচ্ছি কিন্তু 100 টাকা করে, তার মানে এখানে 10 টাকা করে কম নিচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে 10 টাকা ইন্টু একটার জন্য যেহেতু 10 টাকা করে কম নিচ্ছি, তার মানে অবহার হচ্ছে 10 টাকা ইন্টু 50,000 শেয়ার। তাহলে 10 ইন্টু 50,000, তাহলে গুণ করে দাও, 10 ইন্টু 50,000 গুণ করে দিলে কত হয়, 10 ইন্টু 50,000 গুণ করবা, তাহলে আমাদের আনসার বের হবে হচ্ছে একটা শূন্য বাড়াই দিই বাড়তি 10,000,000, তাহলে আনসার হবে 5 লক্ষ টাকা হচ্ছে অবহার হচ্ছে 5 লক্ষ টাকা। তাহলে অবহার বের হবে, অবহার 5 লক্ষ টাকা বের হবে। কেমনি করছে আবার বলতেছি, জাস্ট তুমি আগে দেখো 45 লক্ষ 50,000 শেয়ার, তার মানে একটা শেয়ার বিক্রি করছি 90 টাকা করে, তাহলে অবহার কত টাকা 10 টাকা করে, যেহেতু 100 টাকা করে আমাদের অনুমোদিত, তাহলে 10 টাকা করে 50,000 শেয়ার যেহেতু, তাহলে আমাদের এখানে 5 লক্ষ টাকা আসতেছে অবহার। আবার যদি অধিহার বলো তাহলে সেক্ষেত্রে 20 টাকা করে অধিহার। সো 20 টাকা ইন্টু, যেহেতু 120 টাকা সেল করতেছি তার মানে 20 টাকা অধিহার হচ্ছে, সো 20 টাকা ইন্টু আমরা যদি বলি এখানে কত শেয়ার 70, তাহলে 20 ইন্টু 70,000 শেয়ার, তাহলে 7 গুণ 14 হবে, 7 গুণ কত হবে 14 এবং শূন্য বাড়াই দাও, শূন্য একটা বাড়াই দিবা, 4টা 5টা, হ্যাঁ, তাহলে হবে 1 লক্ষ কত হাজার, 4টা 5টা, তাহলে হবে 14 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে এখানে বের হবে হচ্ছে আমাদের 14 লক্ষ টাকা এবং এখানে বের হবে হচ্ছে 5 লক্ষ টাকা। কেমন, তাহলে এখানে অবহার হচ্ছে 5 লক্ষ আর হচ্ছে অধিহার হচ্ছে 14 লক্ষ টাকা। বুঝছি আমরা 14 লক্ষ হবে নাকি ভুল লিখছি, 7 গুণ 14, ঠিক আছে। ঠিক আছে, তোমরা কি বুঝছো এটা? স্যার এগুলো কোন অধ্যায়ে যাবে না, আমরা হচ্ছে শেয়ার ইস্যু পড়তেছি ভাইয়া, শেয়ার ইস্যু। আমরা কি পারবো এটা? তোমরা আশা করতে পারছো তো? এটা হচ্ছে অধিহার, পরেরটা হচ্ছে অধিহার, আর প্রথমটা যেটা করছি সেটা হচ্ছে অবহার। ওকে, চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। এটা আশা করি পারবা। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন বলছে যে স্কয়ার কোম্পানি অনুমোদিত মূলধন ছিল প্রতিটি 100 টাকা মূল্যে 50,000 শেয়ার। প্রথম বছর কোম্পানি 10,000 শেয়ার এত টাকা এবং দ্বিতীয় বছর 15,000 শেয়ার এত টাকায় বিলি করে। বিলি বাবদ সকল টাকা আদায় হয়েছে। বছর শেষে কোম্পানি উদ্বৃত্ত পড়তে পরিশোধিত মূলধন হিসাবে কত টাকা হবে? মাথা রাখবা, পরিশোধিত মূলধন বা মূলধন হিসাবে সেই টাকাটাই আসে যেই টাকাটা অ্যাকচুয়ালি আমাদের অনুমোদিত মূলধন ছিল বা অনুমোদিত যে টাকাটা ছিল শেয়ারের মূল্য, সেই মূল্যে কাউন্ট হবে। তো এখানে দেখো প্রতিটা 100 টাকা মূল্যে আমরা শেয়ার কি করছি?
অনুমোদন নিছি, তার মানে প্রতিটা শেয়ারের দাম হবে 100 টাকা। সেই হিসাবে আমি কতটা শেয়ার বিলি করছি সেটা কাউন্ট হবে। অধিহারে করুক বা অবহারে করুক কোনো সমস্যা নাই। আমরা যখন পরিশোধিত মূলধন বা মূলধন হিসাব কাউন্ট করি তখন আমাদের দেখতে হবে যে এটা আমি অনুমোদন নিছি কত করে। অধিহার হোক বা অবহার হোক বিলি করি সেটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে মূলধনের জায়গায় অধিহার বা অবহার কোনো কিছু আসবে না, যেটা অনুমোদন নিছি সেই মূল্যে তোমাকে কাউন্ট করতে হবে। তাহলে এই ক্ষেত্রে 100 টাকা মূল্য আমরা অনুমোদন নিছি এবং প্রথম আমরা বিক্রি করছি হচ্ছে প্রথম বলছে যে প্রথম বছর কোম্পানি 10,000 শেয়ার, এর পরের বছর বলছে হচ্ছে 15,000 শেয়ার, তাহলে 10 আর 15 যোগ করলে কত হয় 25,000 শেয়ার। তাহলে আমরা 2 বছর মিলে সে 25,000 শেয়ার বিলি করছে এবং প্রতিটার দাম 100 টাকা করে। তাহলে আমাদের আনসার কত বের হবে 25,000 ইন্টু 100। তাহলে এখানে শূন্য বাড়াই দাও, সো 25,000 শূন্য 3টা এখানে ছিল, এই দুটো বাড়াও, তাহলে আনসার হবে হচ্ছে তাহলে আনসার হবে হচ্ছে এখানে, হ্যাঁ আনসার হবে হচ্ছে 25 লক্ষ টাকা। আনসার কত হবে 25 লক্ষ টাকা। বুঝছি আমরা? তো যেহেতু আমাদের মূলধন কাউন্ট করতেছি, মূলধনের ক্ষেত্রে অবহার করুক বা অধিহার করুক সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কত টাকা দাম অনুমোদন করছি সেটা। অনুমোদন যেটা হবে সেই দামে এবং কতটা শেয়ার সেটা হচ্ছে প্রথম বছর 15,000, পরের বছর হচ্ছে প্রথম বছর 10,000, পরের বছর 15,000, টোটাল 25,000 শেয়ার। তাহলে আনসার হবে 25 লক্ষ টাকা। একটু রেসপন্স করবা তোমরা যারা আছো, একটু রেসপন্স করবা। চলে আসি পরবর্তী কোশ্চেনে। আমরা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো এসেছিল সেখান থেকে আমরা একটা প্রশ্ন দেখি, চলো দেখো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 11-12 এবং জাবিতে 14-15 সেশনে এই প্রশ্নটা আসছে যে বাজেয়াপ্ত শেয়ার পূর্ণ বিক্রয়ের পর শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবের উদ্বৃত্ত টাকা কোন হিসাবে স্থানান্তর করা হয়। আমরা একটু আগে কিন্তু পড়েছিলাম এটা, একটা জাবেদা আমি লিখেছি লাস্টে জাবেদাটা। সো সেখান থেকে বলছে যে পূর্ণ বিক্রি যদি করা আমরা বাজেয়াপ্ত একটা শেয়ার, তাহলে সেক্ষেত্রে বাজেয়াপ্তকরণ হিসাবের উদ্বৃত্ত যে টাকাটা সেই টাকাটা কোন হিসাবে স্থানান্তর করা হয়ে থাকে। মাথায় রাখবে বাজেয়াপ্তকরণের যে টাকাটা সেটা হচ্ছে এক ধরনের এক ধরনের মূলধন জাতীয় একটা প্রাপ্তি। কেমন বাজেয়াপ্তকরণ যে টাকাটা সেটা। সো মূলধন জাতীয় প্রাপ্তিগুলো সাধারণত সংরক্ষিত মূলধনে হচ্ছে স্থানান্তর করা হয়। কেমন, তাহলে আনসার হবে এখানে কি তোমার হচ্ছে আনসার কি হবে, সরি সংরক্ষিত মূলধন বলতেছি, মূলধন জাতীয় যে প্রাপ্তি সেই প্রাপ্তিটা হচ্ছে মূলধন সঞ্চিতি হিসাবে কি করা হয়, ওই অন্তর্ভুক্ত করা হয়। সংরক্ষিত মূলধন না, সংরক্ষিত মূলধন হচ্ছে যখন মূলধনের একটা অংশ কোম্পানি পরবর্তীতে কি করার জন্য যে লস হলে সেটাকে ট্যাকেল দেওয়ার জন্য বা লস হলে সেটাকে পুষিয়ে নেওয়ার জন্য যে মূলধন করা হয় সেটাকে আমরা সংরক্ষিত মূলধন বলে থাকি, বা রেখে দেওয়া হয় কিছু অংশ লাভের। বাট মূলধন সঞ্চিতি বলতেছি যে একটা মূলধন জাতীয় প্রাপ্তি যেটা হচ্ছে শেয়ার বাজেয়াপ্ত থেকে পাওয়া হয় সেটাকে আমরা মূলধন সঞ্চিতি হিসাবে অন্তর্ভুক্ত করি, বা এই টাকাটা আসলে মূলধন সঞ্চিতি হিসেবে অন্তর্ভুক্ত হবে। 1 নম্বর প্রশ্নটা ঠিক আছে। চলে আসি আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে বলছে নিম্নের কোনটি মূলধনের অংশ, মানে মূলধনের অংশ কোনটা সেটা বলছে মূলধনী মুনাফা, সংরক্ষিত মুনাফা, মূলধনী সঞ্চিতি মানে সঞ্চিত তহবিল, কোনটা হচ্ছে মূলধনের অংশ। আনসার করো দেখি কে পারবা, এটা আনসার করো, দ্রুত চেষ্টা করবা। তোমরা কি পারবা? নিচের কোনটি মূলধনের অংশ বলছে, মূলধনের অংশ কোনটি? মূলধনী মুনাফা হবে নাকি সংরক্ষিত মুনাফা হবে নাকি মূলধনী সঞ্চিতি হবে নাকি সংরক্ষিত তহবিল হবে? আনসার করো। আনসার হচ্ছে সংরক্ষিত মুনাফা। অর্থাৎ যেটা সংরক্ষিত মুনাফা বলতে আমরা বুঝে থাকি যেই মুনাফাটা হচ্ছে তোমার এমন একটা মুনাফা যেটা হচ্ছে তোমার মুনাফার যে অংশটা আমরা হচ্ছে মানে শেয়ার হোল্ডারদেরকে বিলি না করে যেটা রেখে দিই, যেটা ফিউচারে আমরা শেয়ার হোল্ডারদেরকে দিব, বা বলতে পারো যে এটা হচ্ছে কোম্পানির ফিউচারে যদি কোনো একটা অঘটন না ঘটে বা কোনো একটা কি হয় যে অঘটন ঘটে বা কোনো একটা যদি রিস্কি হয়ে যায় যে লস করছে তখন হচ্ছে সেখান থেকে খরচ করা হয়, যেটাকে আমরা সংরক্ষিত মুনাফা বলে থাকি। সো এই সংরক্ষিত মুনাফাটা হচ্ছে একটা মূলধনের অংশ, কারণ সংরক্ষিত মুনাফাটা যদি অ্যাকাউন্টে থাকে, সংরক্ষিত মুনাফায় থাকে, তাহলে কিন্তু তোমার মূলধন এক ধরনের কি পাই
মূলধন হিসাবে সেটা পরবর্তীতে কাউন্ট থাকে, মানে তুমি যখন কোম্পানি অবসায়ন হয় বা কোম্পানি বিলোপ সাধন হয়ে যাবে তখন কিন্তু তুমি সেটার বিপরীতে এই সংগঠিত মুনাফার টাকাটা তুমি কিন্তু পেয়ে যাবে, মূলধন হিসাবে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। সো যার কারণে আমরা বলতে পারি সংগঠিত মুনাফার এক ধরনের মূলধনের অংশ, ঠিক আছে। এরপরে চলে আসি আমরা, কোম্পানি যে পরিমাণ মূলধন সংগ্রহের উদ্দেশ্যে শেয়ার বিলির আহ্বান জানিয়ে বিবরণপত্র প্রচলন করে তাকে কি বলা হয়? একদম সিম্পল, একটু আগে বলছি আমরা যে কোম্পানি যে পরিমাণ মূলধন সংগ্রহের উদ্দেশ্যে শেয়ার বিলির আহ্বান জানিয়ে বিবরণীপত্র প্রচার করে থাকে তাকে আমরা নিবন্ধিত মুনাফা, বিলিযোগ্য মূলধন, নাকি পরিশোধিত মূলধন, নাকি সংরক্ষিত মূলধন, এটাকে বলা হয় আমাদের বিলিযোগ্য, মানে যেটা আমরা বিলি করতে পারবো মূলধনটা সেটা। তাহলে আনসার হবে এটা বিলিযোগ্য, অর্থাৎ যেটা আমি যদি বলি যে আমরা এখন হচ্ছে 10,000 শেয়ার আমরা বিলি করতে চাচ্ছি, 10,000 শেয়ার বিলি করতে চাচ্ছি, একশোর দাম হচ্ছে 10 টাকা, তাহলে আমরা বলতে পারি আমাদের বিলিযোগ্য মূলধন কত, এই 10,000 সাথে 10 টাকা গুণ করে দাও, তাহলে আনসার হবে হচ্ছে 1 লক্ষ টাকা। তো এটা হচ্ছে আমাদের বিলিযোগ্য, মানে আমরা এটা বিলি করতে পারবো মূলধনটা, ওকে। তাহলে আনসার হবে এটার কত হবে, এটার আনসার হবে হচ্ছে 2 বিলিযোগ্য মূলধন। চলে আসি পরবর্তীটা রয়েছে এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা একটু পড়ে দেখো। ম্যাথটা হচ্ছে বলছে যমুনা কোম্পানি, কি বলছে, যমুনা কোম্পানি 1997 সালে 1 জানুয়ারি গঠিত হয়। কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ হচ্ছে 100 টাকা করে মূল্যের 25,000 সাধারণ শেয়ার। প্রথম বছর কোম্পানি 7,000 শেয়ার এত টাকায় এবং 8,000 শেয়ার পরবর্তী বছর এত টাকায় বিলি করে। বলছে শেয়ার বিলি বাবদ সব টাকা আদায় হয়েছে, শেয়ার প্রিমিয়ামের পরিমাণ কত, মানে শেয়ার প্রিমিয়াম কত টাকা হয়েছে সেটা এখানে বলতে বলছে। তো তোমাদের এখানে বুঝতে হবে কোনটা অধিহারে বিক্রি করছি কোনটা অবহারে বিক্রি করছি, কেমন দেখো তোমাদেরকে আমি একটা সিম্পলি বলি, যেহেতু 100 টাকা দামে প্রতিটা মূল্য, তাহলে এখানে হচ্ছে প্রথমে বিক্রি করছি 7,000 শেয়ার, তাই না। তো 7,000 যেহেতু শেয়ার, আমি যদি সমান মূল্য কাউন্ট করি, দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে, আমি যদি বলি এখানে যে তোমার হচ্ছে 7,000 শেয়ার, আমি যদি বলি 7,000 শেয়ার 100 টাকা দামে যদি আমি বিক্রি করি, তাহলে আমাদের টাকা বের হয়, এটার সাথে 0 যোগ করা, তাহলে হয় 7 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? 7 লক্ষ টাকা হবে অ্যাকচুয়ালি মূল্য, মানে আমি যদি বলি যে সমহারে যদি বিলি করতাম আর কি 7 লক্ষ টাকা হইতো, তাহলে আমাদের এখানে কোনটা বেশি দাম বিক্রি করতেছে তোমরা বুঝবা। তো 7,000 শেয়ার এটা করছে 8 লক্ষ 40,000, তার মানে এটা অধিক দামে বিক্রি করছে, তার মানে এটা অধিহার হবে। আর আরেকটা হচ্ছে 7,000 শেয়ার 6,60,000, তার মানে এটা কম দামে বিক্রি করছি, কারণ 8,000 শেয়ার, যেহেতু 8,000 শেয়ার 100 টাকা দামে বিক্রি করলে অবশ্যই 8 লক্ষ টাকার উপরে হওয়ার কথা ছিল, অধিহার হইলে আর কি, আর সমহার হইলে 8 লক্ষ টাকা হওয়ার কথা ছিল, 8 লক্ষ টাকা হওয়ার কথা ছিল। এখানে দেখতেছি তার চেয়ে কম আছে মূল্য, তার মানে এটা অবহারে হয়েছে, কি হারে, এটা পরেরটা হয়েছে অবহারে। আর প্রথম যেটা 7,000 শেয়ার সেটা 7 লক্ষ টাকা হওয়ার কথা ছিল, সেখানে হয়েছে 8,40,000, তার মানে 7 লক্ষ হওয়ার কথা ছিল সমহারে বিলি করলে, বাট এখানে হয়েছে 8,40,000। তাহলে তোমরা জানো যে 7 লক্ষ যদি হয় যে সমহারে করলে, তাহলে 8,40,000 যদি হয়, তার মানে এক্সট্রা কত পাইছি 1,40,000, সেটা হচ্ছে অধিহারের পরিমাণ। তো অধিহারের পরিমাণ এখানে কত হবে বলো? এখানে অধিহারের পরিমাণ হবে 1,40,000 টাকা, ওকে। সেখানে আমরা লিখবো অধিহারের পরিমাণ হচ্ছে 1,40,000 টাকা। পারবো এটা? এদিকে আমরা পারবো? পরেরটা এখানে অবহার হবে, কারণ 8,000 শেয়ার 8 লক্ষ টাকার উপরে হওয়ার কথা ছিল, এখানে তার চেয়ে কম, তার মানে অবহার হয়েছে। আর পরটা হচ্ছে এখানে বেশি, যেহেতু 7,000 শেয়ার 7 লক্ষ টাকার চেয়ে বেশি, তার মানে অধিহার হয়েছে এখানে। চলে আসি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটা বলছে যে ম্যাগনা কোম্পানি 1995 সনে 1 জানুয়ারি তারিখে গঠিত হয়। কোম্পানির অনুমোদিত মূলধন ছিল প্রতিটি 100 টাকা দরে 20 লক্ষ শেয়ার সাধারণ শেয়ার ছিল। প্রথম বছর কোম্পানি 5,000 শেয়ার মোট 6 লক্ষ টাকায় এবং 10,000 উদ্বৃত্ত পত্রে পরিশোধিত মূলধন হিসাবে মোট কত টাকা দেখানো হবে। আচ্ছা, এখানে বলছে কি, আবার একটু আমি ক্লিয়ার করি প্রশ্নটা। বলছে প্রথম বছর 100 টাকা দামে আমরা অনুমোদন নিয়েছি, প্রথম বছর আবার বলতেছি, দেখো বলতে কোম্পানি অনুমোদিত মূলধনের পরিমাণ ছিল প্রতিটি 100 টাকা করে মূল্যের 20,000 সাধারণ শেয়ার। প্রথম বছর কোম্পানি 5,000 শেয়ার মোট 6 লক্ষ টাকায়, মানে 5,000 শেয়ার বিক্রি করছে 6 লক্ষ টাকায়। এর পরবর্তী বছর এবং 10,000 উদ্বৃত্ত পত্রে, এটা মনে হয় প্রশ্ন একটু ভুল আছে, 10,000 উদ্বৃত্ত পত্রে হলে পরিশোধিত মূলধনে কত টাকা দেখানো হবে।
আচ্ছা, প্রশ্নটা মনে হয় একটু ভুল আছে। সো আচ্ছা, এটা আমরা স্কিপ করতেছি যেহেতু প্রশ্নটা একটু ভুল আছে। এখানে প্রশ্নটা আর একটু কিছু থাকার কথা। কেমন? চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন হচ্ছে আমাদের বলছে ঋণপত্রের মাধ্যমে কি সংগ্রহ করা হয়ে থাকে। ঋণপত্র যদি আমরা দেয় একটা কোম্পানি, তাহলে সেটার মাধ্যমে কি সংগ্রহ করা হয়ে থাকে? দ্রুত আনসার করবা। ঋণপত্রের মাধ্যমে কি সংগ্রহ করা হয়ে থাকে? আনসার করো দেখি। ঋণপত্রের মাধ্যমে কি সংগ্রহ করা হয়ে থাকে? ঋণপত্রের মাধ্যমে কিন্তু এক ধরনের কোম্পানি ঋণে নিয়ে থাকে, তাই না? ঋণে নেয়, মানে ঋণপত্রের মাধ্যমে সাথে ঋণে থাকে। কারণ ঋণপত্র তুমি যদি ক্রয় করো বা ঋণপত্রের মাধ্যমে তুমি যদি ইনভেস্ট করো, তাহলে তুমি কিন্তু কোম্পানি থেকে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটা সুদ পাবা। তাই বলা হয় ঋণপত্রে আসলে ঋণপত্রের মাধ্যমে ঋণ সংগ্রহ করা হয়ে থাকে, মানে বড় কোম্পানিগুলো বড় ঋণ নেওয়ার জন্য ঋণপত্র ইস্যু করে থাকে আর কি। চলে আসি পরবর্তী কোয়েশ্চনে। একটি যৌথ মূলধনী কোম্পানির মালিকদের লভ্যাংশ প্রদান করে। একটি যৌথ মূলধনী কোম্পানি মালিকদের লভ্যাংশ প্রদান করে কিসের উপর? নিট মুনাফা থেকে, নগদ প্রবাহ থেকে, পরিচালন মুনাফা থেকে, সংরক্ষিত তহবিল থেকে। আনসার করো দেখি, দ্রুত আনসার করতে হবে। একটি যৌথ মূলধনী কোম্পানি মালিকদের লভ্যাংশ প্রদান করে থাকে, কোত্থেকে লভ্যাংশ প্রদান করে থাকে? বলো। নিট মুনাফা থেকে। কেমন আনসার করছো তোমরা? আনসার কি হবে? নিট মুনাফা থেকে হচ্ছে কোম্পানি কি করে থাকে, যে যৌথ মূলধনী কোম্পানি মালিকদেরকে লভ্যাংশ প্রদান করে থাকে। পরবর্তী কোশ্চেনে চলে আসি। পরবর্তী বলছে কোন ধরনের মূলধন কোম্পানি বিলোপ সাধনের পূর্বে তলব করা যায় না? কোন ধরনের মূলধন কোম্পানি বিলোপ সাধনের পূর্বে তুমি তলব করতে পারবে না? মানে যেই মূলধনটা তুমি তোমার মূলধন হিসেবে কাউন্ট হবে কোম্পানিতে, কিন্তু সেটা তুমি তলব করতে পারবে না, মানে তুমি নিতে পারবে না শেয়ার হোল্ডারদের কাছ থেকে। সেটা কি বলা হচ্ছে? ইস্যুকৃত মূলধন, পরিশোধিত মূলধন, অতলব মূলধন নাকি সংরক্ষিত মূলধন? আনসার করো। এটা আমাদের শেষ। এরপর আমরা হচ্ছে এই ক্লাসটা শেষ করবো। এটা লাস্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে কি হবে? দ্রুত আনসার করো দেখি কে পারবা। তোমরা কি বুঝতেছো আমার কথা? তাহলে আমরা বলবো এটা হচ্ছে সংরক্ষিত মূলধন। যে মূলধনটা তুমি কোম্পানি বিলোপ সাধন করার আগে তুমি এটাকে করতে পারবে না, তলব করতে। অতলব মূলধন হবে না ভাইয়া, নাজিফা জান্নাত। আনসার হবে হচ্ছে সংরক্ষিত মূলধন। অর্থাৎ যে মূলধনটা তুমি হচ্ছে সংরক্ষণ করে রাখো, এটা তুমি কোম্পানি বিলোপ সাধনের আগে তুমি করতে পারবে না, কোনো সময় তলব করতে পারবে না। ঠিক আছে? সো এই হচ্ছে আজকের আমাদের ক্লাসটা। এই চ্যাপ্টার থেকে আশা করি তোমরা প্রশ্ন আসতে পারবা। সো বেসিক বিষয়গুলো আমরা ক্লিয়ার করতেছি এই ফ্রি ক্লাসগুলোর মাধ্যমে। সো তোমরা যারা আমাদের পেইড ব্যাচ সম্পর্কে জানতে চাচ্ছ, আমাদের পেইড ব্যাচে তোমরা 5 তারিখের মধ্যে কিন্তু ভর্তি হয়ে যেতে পারবা। 5 তারিখের মধ্যে আমাদের এই পেইড ব্যাচে কিন্তু ডিসকাউন্টে তোমরা ভর্তি হতে পারবা 2500 টাকা দিয়ে। ঠিক আছে? যারা এখনো পর্যন্ত আমাদের এই ব্যাচে ভর্তি হওয়া নেই, BCD ইউনিটের এই ব্যাচে, তোমরা কিন্তু দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। দেখো যে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে অবশ্যই একটু জানিয়ে দিবা আমাদের সম্পর্কে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।